গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। যারা আন্দামান সিরিজটা পুরোটা দেখছেন তারা জানেন যে আমরা আগের পর্বে নীল আইল্যান্ড থেকে চলে এসেছিলাম পোর্ট ব্লেয়ারে, আর ঠিক এখানেই আমরা ব্লগটা এন্ড করেছিলাম। এখন যাচ্ছি আমরা পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেল আইল্যান্ড ক্লিপ। এই হোটেলের সন্ধানটা আপনাদেরকে দেবো, কীরকম কী রুম আছে, তার সাথে এই ব্লগে আমরা যাব বারাটাঙে, যেটা আরও একটা ইন্টারেস্টিং জায়গা। তো ব্লগটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তার আগে হোটেলে পৌঁছাই। প্রায় 6টা বাজে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, আইল্যান্ড ক্লিপ, একদম মেন রাস্তার পাশেই। আচ্ছা, হোটেলে ঢুকতেই দাদা আমাদের জন্য নিয়ে এসেছে ওয়েলকাম ড্রিঙ্ক, মানে দুটো ফ্রুটি। থ্যাংক ইউ। এটা হচ্ছে সি ভিউ একটা হোটেল। এই হোটেলটা আমাদের দারুণ পছন্দ হয়েছে। আমরা আছি টপ ফ্লোরে, আমাদের রুম দেওয়া হয়েছে, রুম নাম্বার লেখা আছে ক্লিফ 3। এই ফ্লোরে টোটাল 3খানা রুম রয়েছে, এর নিচের ফ্লোরে 2টো রুম আর তার নিচের ফ্লোরে একটা রুম রয়েছে। আর আমাদের রুম তো দারুণ পছন্দ হয়েছে। এই ট্রিপে যতদিন ধরে আমরা ঘুরছি বা যেখানে যেখানে স্টে করছি, আমার মনে হচ্ছে এটা বেস্ট রুম কোয়ালিটি হিসেবে। তো চলুন দেখিয়ে দিই। রুমের সাইজ মোটামুটি ঠিকঠাক, ভীষণ বড় না, ছোট তো নাই। প্রথমে ঢুকে এখানে কাবার্ড রয়েছে বড়, তার সাথে সাথে এখানে ড্রেসিং টেবিল, চেয়ার দেওয়া রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, বাচ্চা নিয়ে শোয়া যাবে 3জন। তার সাথে সাথে ওখানে টেবিল রয়েছে, আর এখানে রয়েছে ফ্রিজ, মিনি ফ্রিজ, ওখানে চা কফি সমস্ত কিছু পাউচ দেওয়া হয়েছে, আর ইলেকট্রিক কেটেল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর এই হচ্ছে উইন্ডো। এই উইন্ডো থেকেই কিন্তু দিনের বেলা আপনারা সমুদ্র দেখতে পাবেন। এখন নাইট ভিউ পাওয়া যাচ্ছে। আরও একটা চেয়ার দেওয়া রয়েছে, এসি রয়েছে। তো রুমটা দারুণ সুন্দর সাজানো গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ব্যাপক লেগেছে রুমটা। রুমের সাথে সাথে অ্যাটাচড ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর, দারুণ প্রিমিয়াম দেখতে লাগছে, বিশেষ করে এই কালার কম্বিনেশনের জন্য। সমস্ত অ্যামিনিটিস দেওয়া রয়েছে, গিজার, শাওয়ার, তারপর বেসিন থেকে শুরু করে কোমর তো আছেই, এবং সাইজও বেশ বড়। তো সব মিলিয়ে আমাদের তো দারুণ লাগছে। মনে হচ্ছে এই লাস্ট দুটো দিনটা আমাদের ভালোই কাটবে পোর্ট ব্লেয়ারে। রুমের সাথে সাথে আমার আরও একটা জায়গা খুব পছন্দ হয়েছে, এতক্ষণ আমরা দেখিনি তাই দেখাতে পারিনি। এটা হচ্ছে আমাদের রুম থেকে সোজা বেরিয়ে এলে রাস্তার দিকে এই হচ্ছে একটা বসার জায়গা রয়েছে, সোফা রয়েছে, আর এটা মনে হচ্ছে রিসেপশন এরিয়া। একদম রোড সাইড, দেখে বুঝতেই পারছেন অনেক কিছু দোকানপাট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এবং এর নিচেই এনাদের রেস্টুরেন্টও রয়েছে, ওখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তো প্রথম দুদিন যেমনটা বলেছিলাম যে পোর্ট ব্লেয়ারে একটা অফবিট লোকেশনে হোমস্টে রেখেছিলাম, খুব শান্তশিষ্ট পরিবেশে। আবার শেষ দুদিন পোর্ট ব্লেয়ারেরই এরকম একটা বিজি রোডের কাছে, একদম রোড সাইড, দারুণ সুন্দর হোটেল দেখালাম। তো আপনাদের যার যেটা পছন্দ সে সেখানে থাকতে পারেন যদি পছন্দ হয়। সেপ্টেম্বরের সেকেন্ড উইক, আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 6:30। মনোরম একটা আবহাওয়া, না বেশি গরম না বেশি ঠান্ডা, আর তার মাঝে এখন ফ্রুটিটা খাচ্ছি, হেব্বি মজা লাগছে। আজকে আমাদের আর তেমন কিছু প্ল্যান নেই। আর এখানে সন্ধ্যে 6টা বাজলে অন্ধকার একদম ঘুটঘুটে হয়ে যাচ্ছে। আর যেহেতু আজকে আমরা স্কুটি নিয়ে নিই, গাড়ি আমাদের ছেড়ে দিয়ে চলে গেল, তাই সেরকম কোথাও বেরোনোরও নেই। নিচেই রেস্টুরেন্ট রয়েছে, সেখানে খেতে পারি। দাদা দিদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখছে, ওদের হলে হয়তো ওদের সাথে মিট হবে। তো আজকে টুকটাক ডিনার করে কাটিয়ে দেবো। কালকে আমরা ভোর বেরোবো বারাটাং। আচ্ছা, এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আর ঠিক সামনেই আছে রয় ফুড প্লাজা রেস্টুরেন্ট। এখানেই আমরা ডিনারটা করব। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। চলুন আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। ভিতরে ঢুকলেই একটা কোজি ভাইব পেয়ে যাবেন, ছোট্টখাটোর মধ্যে কিন্তু অনেক কিছু এখানে রয়েছে। অ্যাম্বিয়েন্সটা আমাদের দারুণ লেগেছে, মানে যেদিকেই তাকাবেন ইউনিক জিনিস, প্রত্যেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টস কিন্তু আলাদা। এখানে কাঁচের বোতল দিয়ে ওদিকে সুন্দর একটা ড্রয়িং করা হয়েছে, তো দারুণ লেগেছে আমার। আর কাকু কাকিমা চলে এসেছে, আমাদেরকে জয়েন করে ফেলেছে। কেমন লাগলো বলো? লাইট অ্যান্ড সাউন্ড শো কেমন লাগলো? আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক্রুজ এবং নটিকা দুটোই তোমরা সফর করলে, তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে? ম্যাক্রুজ, মানে দুটো কম্প্যারিজন যদি করি তাহলে ম্যাক্রুজ বেটার বলছো? বেটার, ওকে। আচ্ছা, আমাদের টেবিলে ডিনার সার্ভ করা হয়েছে। আমি একে একে দেখাই এক একটা আইটেম। এটা হচ্ছে ডাল, খুব সুন্দর করে দিয়েছে দেখুন, তার সাথে আছে দই, এখানে আছে কড়াই চিকেন, খুব সুন্দর করে গার্নিশ করা। এটা হচ্ছে আলু মাটার, এদিকে আছে মিক্সড ভেজ, এদিকে স্যালাড, তার সাথে আছে রুটি, আর
এদিকে পাঁপড় ভাজা আর রাইসটা আসছে। আচ্ছা, এটার সাথে অ্যাড হলো গ্রিন পিস পোলাও, খুব সুন্দর দেখতে। শেষ যেটা খেলাম সেটা দিয়েই শুরু করি, আইসক্রিম। 3 ধরনের আমরা আইসক্রিম নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। আর তার সাথে যে কটা আইটেম ছিল প্রত্যেকটাই কিন্তু খুব ভালো। তোমার সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে? আলু মটর। দাদা? আমারও তাই, চিকেনেরটা ভালো লেগেছে। খুব ভালো খাওয়া দাওয়া করলাম। এরা কালকে ফ্লাইটে করে যাচ্ছে কলকাতা, খুব মিস করব কীভাবে 3-4টে দিন একসাথে কাটিয়ে দিলাম। মানে কিভাবে দাদা দিদি হয়ে গেল, এত সুইট ক্রিমিনাল লয়ারকে আমি দিদি হিসাবে পেয়ে গেলাম। আর এটা খুব মানে এত কথা বলে মানুষটা, ভাবতে পারবে না, এত বকিয়েছে এই 3-4টে দিন। এত শান্ত, বললাম না, এত সুইট শান্ত ক্রিমিনাল লয়ার হয় না সাধারণত। যাই হোক, খুব ভালো লাগলো, খুব মিস করবো ওদেরকে। কালকে আমরা একটা দিন আছি, তারপর আমরাও বিদায় নেবো। সাবধানে যেও, ভালোভাবে থেকো। অবশ্যই আবার তোমাদের সাথে দেখা হবে। একদম, আবার দেখা হবে, আবার খুব মজা করবো একসাথে। গুড মর্নিং, এখন বাজে প্রায় ভোর 4টে। আমরা পোর্ট ব্লেয়ার থেকে রওনা দিয়ে দিয়েছি বারাটাঙের উদ্দেশ্যে। ট্যুরটা সম্বন্ধে একটু সংক্ষেপে বলে দিই। পোর্ট ব্লেয়ার থেকে বারাটাং যে দ্বীপ, টোটাল 100 কিলোমিটার। প্রথমে আমাদের 50 কিলোমিটার পথ অতিক্রম করে যেখানে আমাদের যাওয়া হবে সেটা হচ্ছে জিরাটাং ফরেস্ট চেকপোস্ট অফিস। সেখানে আমাদের কিছু ফর্মালিটিস আছে, তার জন্য কিছু ফর্ম আছে। অলরেডি ড্রাইভার দাদা আমাদের কিন্তু গাড়ির মধ্যে সেই ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছেন। অবশ্যই অরিজিনাল আইডি কার্ড মানে আধার কার্ড ক্যারি করবেন, সেটা ওরা চেক করতে পারে। আচ্ছা, ওখান থেকে ফর্মালিটিস কমপ্লিট করার পরে আমাদের কনভয় করে বাকি যে নেক্সট 50 কিলোমিটার সেটা নিয়ে যাওয়া হবে। এই যে 50 কিলোমিটার, এটা পুরোটাই হচ্ছে জারোয়াদের রাজত্ব। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আইনত নিষিদ্ধ। যদি আপনারা ধরা পড়েন তাহলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে এবং ভারী রকম একটা আপনাদের ফাইন দিতে হবে। তো এই টোটাল 100 কিলোমিটার চলে গেলেন। এরপর গভর্নমেন্ট ফেরি আছে, তার টিকিট মূল্য হচ্ছে পার পার্সন 14 টাকা করে। ওই গভর্নমেন্ট ফেরি করে 10 থেকে 15 মিনিট জার্নি করার পরে আপনারা পৌঁছে যাবেন আর একটা জায়গায়, যেখান থেকে বোট আছে, 10 সিটার বোট আছে। পার পার্সন টিকিট হচ্ছে 900 টাকা। সেটা করে আমরা যাব লাইমস্টোন কেভ। এটাই কিন্তু মেন অ্যাট্রাকশন, যে এটাই সবাই বেশিরভাগ মানুষ দেখতে আসে। এবং তার সাথে আরও একটা অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে মাড ভলক্যানো। সেটার জন্য আপনাদের জিপ গাড়ি বা সাফারি গাড়ি যেগুলো হয় সেগুলো নিতে হবে। সেটার মূল্য হচ্ছে 1200 টাকা একটা জিপের জন্য। তো এই মোটামুটি সারাদিনের পরিকল্পনা। এবার দেখা যাক আস্তে আস্তে যা যা আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো। আর একটা কথা, 100 কিলোমিটার জার্নি করার পরে যে জায়গাটায় আমরা নামবো সেই জায়গাটার নাম হচ্ছে মিডল স্ট্রিট। সেখান থেকেই কিন্তু আমাদের ফেরি করে যেতে হবে। প্রায় 30 মিনিট মতো জার্নি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে এখনও 11 কিলোমিটার পথ বাকি। এই যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ফেরারগঞ্জ ফরেস্ট এরিয়া। দাদা বলছিলেন এরপরে আর কোনো জনবসতি নেই। অদ্ভুত সুন্দর একটা রোমাঞ্চকর জার্নি, চারদিকে প্রচুর গাছপালা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব মনোরম ওয়েদার। আপনাদের কিছু জনের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারে, বারাটাং যাওয়ার জন্য এত ভোর ভোর বেরোনোর কি দরকার? বলে রাখি, আমরা পোর্ট ব্লেয়ার থেকে এটা ডে ট্যুর করছি, আপনারা ওখানে থাকতেও পারেন। এবার সবথেকে ইম্পর্টেন্ট যেটা, জিরাটাং ফরেস্ট চেকপোস্ট, সেখান থেকে যে 50 কিলোমিটার স্ট্রেচ, সেটা হচ্ছে জারোয়া রিজার্ভ ফরেস্ট। এই এরিয়াটায় কিন্তু আপনাদের কনভয় করে নিয়ে যাওয়া হবে এবং কনভয়ের একটা টাইম আছে, সকাল 6টা, সকাল 9টা, দুপুর 12টা এবং দুপুর 2টো। এই 4টে টাইমেই যায়। তাদের মধ্যে সকাল 6টা এবং সকাল 9টারটায় গেলেই একমাত্র আপনারা ওখান থেকে ফিরে আসার জন্য মানে সময় পাবেন, আদারওয়াইজ ওখানে স্টে করতে হবে। তো তার জন্যই কিন্তু অনেক ভোর ভোর বেরোতে হয়। আবার যখন ওখান থেকে ফিরে আসবেন, কনভয় টাইমগুলো আধা ঘন্টা করে পিছিয়ে যাবে, মানে 6:30, 9:30, 12:30 এবং 2:30। এগুলো একটু মাথায় রাখবেন তার জন্য। এবং সিজন টাইমে বলে রাখি, আপনাদেরকে 3টে থেকে 3:15-র মধ্যে বেরোতে হবে, না হলে কিন্তু স্লট পাওয়া যায় না। মানে ভোর 6টার আগে যতগুলো গাড়ি পৌঁছে গেলে ওখানে, ততগুলোকে নিয়ে কনভয় শুরু হয়ে যাবে। তারপর সকাল 9টা এরকমভাবে হবে। সেই জন্য অবশ্যই টাইমিংগুলো খেয়াল রাখবেন, আদারওয়াইজ আপনারা পৌঁছাতে পারবেন না। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4টের সময়, তারপর ফর্ম ফিল আপ করতে করতে প্রায় 4:15-20 বেরিয়েছি। এক্স্যাক্টলি 1 ঘন্টার জার্নি মোটামুটি। এখন প্রায় 5টা 25 বাজে। আমরা এসে পৌঁছালাম জিরাটাং ফরেস্ট চেকপোস্ট অফিস। এবার এখান থেকে আমাদেরকে গাড়ি করে কনভয় করে নিয়ে যাওয়া হবে
মিডল স্ট্রিট পর্যন্ত। এই যে জার্নিটা বললাম, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউ না, সমস্ত কিছু এক্সপিরিয়েন্স যেটা নিজের চোখে দেখবো সেটা আপনাদেরকে বলবো। আর যদি মনে করেন এখানে ব্রেকফাস্ট করবেন, এখান থেকে দাদা বললেন যে 10 মিনিট হেঁটে গেলে বেশ কিছু দোকানপাট আছে যেখানে কেক, বিস্কিটস, ইডলি, ধোসা, পরোটা এগুলো সমস্ত খাওয়া যায়। এখন ওয়েট করছি 6টা বাজা, 6টা বাজলেই আমাদের কনভয় স্টার্ট হবে। সকাল 6টা বাজে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। এই রাস্তাটাই কিন্তু ডিগলিপুরের দিকে যাচ্ছে, মানে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড যদি আপনারা প্ল্যান করেন তাহলে কিন্তু এই রাস্তা দিয়েই যেতে হবে। এখন মোটামুটি যে ট্রাইবালের সংখ্যা অর্থাৎ জারোয়াদের সংখ্যা 350 থেকে 400, এবং সকালের এই টাইমটা করলে নাকি ওদেরকে বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা ওই রাস্তা দিয়ে এলাম, এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ফেরিঘাট। আমরা এখন ওদিকেই যাব। মিডল স্ট্রিট থেকে এবার আমরা জেটিতে উঠবো। এই যে সামনে জেটি দেখতে পাচ্ছেন, এখানে 14 টাকা পার পার্সন টিকিট। সবাই হুড়মুড়িয়ে ঢুকছে। এখন প্রায় 8টা 10 বাজে, আমাদের কিন্তু ফেরিটা ছেড়ে দিল। এই যে এখান থেকে আমরা জার্নি স্টার্ট করলাম। এটা পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট, দেখুন তার মধ্যে দিয়েই এই জার্নিটা করব। নিচে দাঁড়ানোর জায়গা আছে, বসার জায়গাও আছে। আমি একটু ওপরে এসেছি এই ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর পর্যন্ত যায়। মানে আপনারা যদি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড যান তাহলে আপনারা যদি প্রাইভেট গাড়ি হায়ার করেন, এই গাড়িগুলো কিন্তু ফেরিতে উঠে যায় এবং আপনাদেরকে সাথে নিয়ে গাড়ি চলে যাবে ওদিকে, আবার রিটার্ন এইভাবেই হবে। সেই জন্য কিন্তু বাস বা গাড়ি এই সমস্ত বড় বড় ফেরিতে ক্যারি করে। এই ফেরিতে কয়েকটাই জাস্ট বেঞ্চ আছে আপনাদের বসার জন্য। আমরা পৌঁছে গেছি এখন 8টা বেজে 23 মিনিট। এখান থেকে বেরিয়ে কিছু একটা খেতে হবে, কারণ সকালে আমরা ব্রেকফাস্ট করে আসিনি। যদি আপনাদের হোটেল থেকে প্যাকেট ব্রেকফাস্ট দিয়ে দেয় তাহলে ভালো, আদারওয়াইজ এখানে অনেকগুলো খাবার অপশানস আছে যেটা শুনলাম, এখানে খেয়ে নেবেন। এখানে আমরা একটা ডাবের দোকান পেয়ে গেছি, ডাব খাবো। তার পাশে আরও একটা রেস্টুরেন্ট আছে, মানে ছোট্ট মতো, ওদিকে একটা আছে। এই চোখের সামনে এই কটাই দেখতে পাচ্ছি, এখানে ফল টল বিক্রি হচ্ছে, এগুলোও খেতে পারেন। আচ্ছা, আমাদের সাথে কিন্তু নাদিমদা যাচ্ছে এবং নাদিমদাই আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিল। আমার কাছ থেকে আইডি কার্ড নিয়ে, এই যে এটা হচ্ছে পার পার্সন যে 900 টাকা করে টিকিট, সেটা কেটে দাদা আমাকে বোটের নামও বলে দিলেন। মানে অমরদা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আর দাদা আছে বলে আমরা নিশ্চিন্তে, মানে কোনো চাপ নেই, সমস্ত কিছুই দাদাই দৌড়ঝাঁপ করে করছে, আমরা জাস্ট এনজয় করছি। থ্যাংক ইউ দাদা। जब कोई भी आएगा सबको यही करते हैं ना, सेम प्रोसीजर না, আপনাদের কোনো হেডেকই নিতে হবে না, জাস্ট দাদার উপর ছেড়ে দিন। টোটাল একটা বোটে 10 জন উঠবে এবং বোটের নামও বলে দেওয়া হবে আমাদের, যেরকম সি গোল্ড। তো 10 জনকে আইডেন্টিফাই করে রাখবেন, ওদের সাথেই যাবেন, ওদের সাথেই কিন্তু ফিরতে হবে। আর এখানে এই যে টিকিট চেক হচ্ছে, হয়ে আমরা ওরকম বোটে করে যাবো। এবার দেখুন একদম ম্যানগ্রোভ অরণ্যে আমরা প্রবেশ করেছি। কি অপূর্ব লাগছে দেখুন চারদিকটা। লাইমস্টোন কেভে যাওয়ার আগে এই যে জিনিসটা, মানে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে, এটা কিন্তু স্পেশাল একটা অ্যাট্রাকশন। এখানে আপনারা স্পিডবোট থেকে নামবেন, তার সামনেই হচ্ছে মেন গেট। এখানে দেখুন লেখা আছে লাইমস্টোন কেভ 1.2 কিলোমিটার। এখান থেকেই আমাদের হাঁটা শুরু করতে হবে। দুদিকে পুরো ম্যানগ্রোভ অরণ্য, আর যিনি চালাচ্ছিলেন উনিও আমাদের সাথে যাবেন, মানে পুরো গ্রুপটাকে উনি লিড করবেন। এত শান্ত শিষ্ট জায়গা, পুরো প্রকৃতির মধ্যে। এতক্ষণ যেখান দিয়ে হাঁটছিলাম দুদিকেই প্রচুর গাছপালা ছিল। এখন দেখুন ডান দিকটা একটা মাঠের মতো, তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তাঘাটে কিন্তু কোনো সিঁড়ি এখনো পর্যন্ত পাইনি, এরকম সমতল রাস্তা। জন্দা, इस जगह के बारे में थोड़ा कुछ बताएंगे? इसमें जो है 8 परिवार रहते हैं। अच्छा। ये लोग जो है झारखंड से आए थे। अच्छा। इनका फादर जो है यहाँ पे डिपार्टमेंट में काम करते थे। किस पे? डिपार्टमेंट, फॉरेस्ट। ओके, फॉरेस्ट डिपार्टमेंट पे। ओके, यहाँ पे कैंप था। हाँ। तो इन लोग जो है यहीं काम करते थे। बाद में जो है अपना रहने का जमीन यहीं में। अच्छा, ओके। और यहाँ धान चावल खेती करते हैं। ओके। और यहाँ इस जगह पे सबसे ज़्यादा लोग कब आते हैं? इस जगह में जो है अक्टूबर में सीजन होता है, अक्टूबर से आते हैं। ओके, अक्टूबर से पूरा जनवरी। अच्छा। पूरा सीजन ही है। এই রুটটা একবার দেখুন, পুরো গাছের শিকড়গুলো এদিক ওদিক হয়ে গেছে। কিছুক্ষণ আসার পরই সিঁড়ি শুরু হয়ে গেল।
প্রায় 750 মিটার চলে এসেছি, আর 500 মিটারের একটু কম বাকি। আসার পরে এখানে একটা খাড়াই সিঁড়ি পাবেন, এই যে দেখুন, এইটুকুনি জাস্ট। কেভ আর 200 মিটার বাকি রয়েছে, যদিও বাইরে লেখা ছিল 1.2 কিলোমিটার, আমার একটু বেশি লাগছে। আবার আঁকা বাঁকা এরকম রাস্তা বলে হয়তো এরকম ফিল হচ্ছে। এইটা একটা পয়েন্ট, এখানে লেবুর জল পাওয়া যায়, লিম্বু পানি পাওয়া যায়। এখানে আমাদের ওই দাদা দাঁড়াতে বললেন, সবাই এলে তারপর এখান থেকে এগোবো। বেশ কিছু দোকান রয়েছে এখানে, একটু আপনারা রেস্ট নিতে পারেন। আমরা কেভে প্রায় পৌঁছেই গেছি। এই জায়গাটা দেখুন কি সুন্দর। আচ্ছা, এটা সেলফি জোন। ওয়াও, গাছটা কি সুন্দর। अंदर जाएंगे 40 मीटर ऊपर से जो ढके रहेगा, बंद है, वहाँ से लाइव है, वो बढ़ रहा है फॉर्मेशन में। वो सब कैल्शियम कार्बोनेट है और उसमें जो है बढ़ रहा है नेचुरल एक एक स्ट्रक्चर बना हुआ है। आप उसमें जो है इमेजिन करेंगे तो आपको एक एक डिजाइन के शेप का आकार में दिखेगा। ये एक टाइम में जो है समुंदर था, जो सी के अंदर था। और यहाँ से जो है नेचुरल है लाइमस्टोन कैल्शियम कार्बोनेट, जो रेन आ रहे हैं ऊपर से ट्री के रूट के अंदर से, तो उसमें जो वाटर में जो है कैल्शियम ऊपर से ड्रिप कर रहा है अंदर से स्टोन के, इसी में जो बल्क ये जो है स्ट्रक्चर बन रहा है। तो बैक बोन होता है ना स्पाइनल कोड, बैक बोन रीढ़ की हड्डी हमारे बॉडी में होते हैं ना पीछे, बैक बोन स्ट्रक्चर बना हुआ है ऑक्टोपस डिजाइन में। চকচক ও চবড়োর মতন, চকচক করছে। দারুণ। फॉर्मेशन हो रहा है दो तरफ से, सेलेक्टाइट वाला ऊपर से बढ़ रहा है नीचे, और सेलेक्टाइट है नीचे से ऊपर बढ़ रहा है। दोनों गैप जो है टच हो रहे हैं। 2 साल 3 साल में हाफ इंच थोड़ा कम हो रहा है। दोनों एक साथ टच हो जाएंगे, पिलर बन जाएगा। ऑक्सीजन, रेन आता है, सनलाइट दोनों सब आते हैं। और ये रेन वाटर सनलाइट में डायरेक्ट आने से ब्लैक भी हो गया। गणपति गणेश का मूर्ति, ये जो मिल्की वाइट दिख रहा है वो सब वाटर आ रहा है ना, तो उसमें लाइव है कैल्शियम कार्बोनेट जो है अभी भी इसमें लाइव है। लास्ट पॉइंट जो 30 मीटर के यहाँ से अंदर था, 2004 सुनामी आया ना, हाँ, तो जो है क्लोज हो गया, रास्ता बंद हो गया। এই দাদার বোটেই আমরা এসেছি এবং দাদাই আমাদেরকে সুন্দর করে গাইড করে দিলেন এবং প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে বললেন, এবং ওই যে ইমাজিন করে করে যেগুলো দেখতে হয় উনি আমাদের চেনালেন। আরও অনেক কিছু আমরাও দেখেছি, বাট সমস্ত কিছু তো আপনাদেরকে দেখানোটা সম্ভব নয়। যাই হোক, আমরা এখান থেকে একটু বেরিয়ে ওই নিম্বু পানির ওখানে যাব। আজকে সকালের একটু এক্সপিরিয়েন্সটা বলি আপনাদেরকে। 3টের সময় আমাদের উঠতে হয়েছে, ঘুম ছাড়ছিলই না, এরকম অবস্থা। 4টায় বেরিয়ে পুরো ঘুমোতে ঘুমোতে এসেছিলাম। এই মাথাটা জানালায় ঠুকে ঠুকে মনে হয় আলু হয়ে গেছে, ওই টমের মতন, মানে ব্যথা হয়ে আছে হালকা হালকা। আর যখন দাদাকে বলে রেখেছিলাম যে জারোয়া দেখতে পেলেই রাখবে, দাদা দেখতে পেয়ে ম্যাডাম জারোয়া জারোয়া, আমি ঘুম থেকে উঠে যেন চোখে ধোঁয়া ধোঁয়া দেখছি। তারপর দেখলাম একটা গ্রুপ, মানে রাস্তার ধারে কয়েকজন বসে কয়েকজন দাঁড়িয়ে তীর নিয়ে আমাদের গাড়িকে দেখে আবার কীরকম একটা এক্সপ্রেশন দিয়ে বলে যাও, এরকম মানে ইশারা করে বোঝালো। ঠিক তারপরেই কিছুটা গিয়েই আমি ডান দিকে আরও একদল মহিলাকে দেখেছি। ও সেটা দেখেনি, মানে জাস্ট আমাদের স্পিডে দাদা চলে গেছেন। জাস্ট ওটা দেখতেই আমি এদিকে এসেছিলাম। আমার ইচ্ছে ছিল যে ফিউচারে আর দেখতে পাবো কি পাবো না, ওনারা কীরকম হয়ে যাবেন, মানে মডার্ন যদি হয়ে যায়। তো দেখলাম ফ্যান পরে দাঁড়িয়ে, ওগুলো তো কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছুই করা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চোখে দেখলাম, ভালো করে মানে দেখিও নি। তো যাই হোক, ওটা বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল, দেখার ইচ্ছা ছিল। হ্যাঁ, দেখিয়েছি। হ্যাঁ, আর অনেক কিছু দাদার মুখে গল্প শুনেছি। আপনারাও যদি আসেন, ওনাদের ব্যাপারে দাদারা অনেক কিছু বলবেন, যেহেতু দাদারা লোকাল, বারবার এদিকে আসেন, তো অনেক কিছু জানেন। তো বেশ ভালোই লাগছে। আর এই লাইমস্টোন কেভটাও আমাদের দারুণ লেগেছে, কিন্তু অনেক কেভে আমরা গেছি, এটা যেহেতু দাদা আমাদের বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন, তো ইন্টারেস্টটা লাগছে। যে কোনো জায়গাতেই এই সমস্ত জায়গাতে গাইড নিলে যতটা ইন্টারেস্ট লাগে, নিজেরা একা দেখলে কিন্তু অতটা ভালো লাগে না। তো আমরা বেশ এনজয় করেছি। এবার আবার আমরা বোটের দিকে যাচ্ছি। আমাদের দাদা বলছিলেন
জারোয়ারা। এই পাতা দিয়ে নাকি বাড়ি তৈরি করে, এখান দিয়ে নাকি বৃষ্টির জলও পড়ে না, এই গোল গোল যে শেপের পাতাগুলো রয়েছে। এখানে বেশিরভাগ গাছেই দেখতে পাবেন তাদের নাম দেওয়া রয়েছে, সায়েন্টিফিক নামও দেওয়া রয়েছে এবং এরকম বোর্ড দেওয়া রয়েছে, সেখানে বিভিন্ন রকম যেখানে পাখি পাওয়া যায় তাদের ব্যাপারেও লেখা রয়েছে, তাদের নাম লেখা রয়েছে। ওখানে একটা বোর্ডে একটা পেঁচা ছিল, ওই পেঁচাটাই আমি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলাম। শিলিগুড়িতে আমাদের জানালায় এসে এরকমভাবে উঁকি মারছে পর্দা সরিয়ে, এত কিউট দেখতে। এদিকটা পুরোটা সাদা আর পিছনটা ব্রাউন ব্রাউন, দারুণ। ওটারই ছবি দেওয়া আছে দেখলাম, এক্স্যাক্টলি ওরম দেখতে ছিল। এই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। যখন স্পেশালি বোটটা ঢুকলো দারুণ ফিল হলো, কিন্তু এখানে গরম হচ্ছে অনেকটাই বেশি আজকে। চারিদিকটা কেমন ছায়া রয়েছে, তার জন্য ভালো লাগছে, হাঁটা যাচ্ছে। কাঠের বোর্ড, মানে কাঠ দিয়ে এরকমভাবে ব্রিজ বানানো। ওইখানে আমাদের নামিয়েছিল, উল্টো দিকে আমাদের যেতে হচ্ছে, মানে তার পাশেরটা দিয়ে যেতে হচ্ছে, ওই দিকেই বোট নাকি দাঁড়িয়ে আছে। এক্স্যাক্টলি 11টা বাজে আমরা স্পিড বোটে করে যেখান থেকে ছেড়েছিল সেখানেই ফিরে এলাম। এখান থেকে এবার আমরা যাচ্ছি মাড ভলক্যানো। মাড ভলক্যানো যাওয়ার জন্য আপনাদেরকে সোমো, বোলেরো এই টাইপের গাড়ি করতে হবে, ভাড়া নেয় 1200 টাকা। এবার আমরা জিজ্ঞাসা করছিলাম যে শেয়ারিংয়ে হয় নাকি, অনেকে বলছিল হয় না, বাট আমরা একটা ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। ওনারা 5 জন আছেন, আমরা 2 জন একটা গাড়িতে হয়ে যাচ্ছে, তার ফলে কি 1200 টাকাটা একটু ডিভাইড হয়ে গেল। চেষ্টা করবেন এসে, যদি আপনারা 2 জন থাকেন, আরও যদি 3-4 জনকে জোগাড় হয়ে যায় তাহলে খরচাটা কিছুটা কমে যাবে, আদারওয়াইজ আপনাদেরকে পুরো গাড়ি ভাড়া দিয়েই যেতে হবে। 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি মাড ভলক্যানো। এই হচ্ছে মেন এন্ট্রান্স। দেখুন আবার বৃষ্টিটা স্টার্ট হয়েছে, খুব সুন্দর রাস্তাটা। বোর্ডে লেখা আছে 160 মিটার, অ্যারো দেওয়া আছে, দেখি কতক্ষণ সময় লাগে। আর কিছুটা সিঁড়ির রাস্তা। আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু এন্ট্রি টিকিট কিছু নেই, মানে বিনামূল্যে প্রবেশ করতে পারেন। পুরো রাস্তাটাই এরকম সমতলই বলতে পারেন। আর যদি টায়ার্ড হয়ে যান তাহলে বসার জন্য এরকম বেঞ্চও করা আছে। পুরো একটা নেচার ওয়াক করছি মনে হচ্ছে। যেটা লক্ষ্য করলাম, বেশিরভাগ মানুষজনই কিন্তু লাইমস্টোন কেভ দেখার পরে চলে যাচ্ছে। একটাই গাড়ি জাস্ট এখানে এলো। হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে ইন্টারেস্ট নেই, বাট যখন আসবেন একবারে ঘুরেই যাবেন, আবার কি বারবার খরচা করে তো আসবেন না। তাই এই দুটো অবশ্যই আইটিনারিতে অ্যাড করে নেবেন। আমার তো মনে হলো 160 মিটার একটু বেশি আছে, 250-300 তো হওয়ার কথা। একদম গরমে হাঁপিয়ে গেছি। আর এই জায়গাটা দেখুন ফেন্সিং করা রয়েছে, এখানেই মাঝে মাঝে এক একটা জায়গায় ভলকানোর মতন হচ্ছে, ওই ওখানটা একটু হচ্ছে, মানে অনেকক্ষণ তাকিয়ে তাহলে দেখতে পাবেন। অল্প অল্প, আমি যে ছবি দেখেছিলাম ওখানে একটু বড় বড় বা অনেকটা জায়গা জুড়ে, হয়তো ওটা সিজনের উপরও কিছুটা ডিপেন্ড করে, আমি জানি না। এখানে যদিও প্রতিটা বোর্ডে বিভিন্ন মানে কিভাবে তৈরি হয়েছে বা এটার ব্যাপারে সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, হেলে পড়লে আরও ভালো করে বুঝতে পারবেন সমস্ত কিছুটা। ওই দিকেও কিছুটা আছে দেখছি, ওনারা গেছেন, চলুন ওই দিকটা গিয়ে দেখি ভালো বোঝা যায় কিনা। এই দেখুন এখানেও একটা হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে, অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে থাকলে তবে বোঝা যাচ্ছে। এটা নতুন তৈরি হচ্ছে মনে হচ্ছে, দেখো একদম ছোট। হ্যাঁ, কি জন্য আসছিস স্মার্ট ভলকানোর ব্যাপারে জানিস? আমরাও জানি। আমরা ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি, বেশ কিছু জায়গা হচ্ছে, কিন্তু আমি যেমনটা ছবি দেখেছিলাম বা এক্সপেক্ট করে এসেছিলাম, ভেবেছিলাম আরও অনেকটা জায়গা। এখানে সে রেয়ার এক একটা জায়গাতে, মানে খুঁজে খুঁজে আপনাকে বের করতে হবে। আমরা কয়েক জায়গাতেই দেখলাম জাস্ট, তবে ওই দিকেরটা খুব ভালো দেখলাম। আমরা চলে যাচ্ছি, এখন প্রায় 11:30 বাজে। আবার ওই যদি কনভয়টায় যেতে হয় প্রথমেরটায়, তাহলে আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে, আবার শিপ ধরতে হবে। তো 3:30 হচ্ছে লাস্ট কনভয়, তারপরে গেলে কিন্তু এখানে কোথাও থেকে যেতে হবে, যাওয়া যাবে না। এখন দেখুন কতগুলো গাড়ি চলে এসেছে, যত পারবেন তাড়াতাড়ি আসবেন, তাহলে ফাঁকা ফাঁকা দেখতে পাবেন আর তাড়াতাড়ি চলেও যেতে পারবেন। সুমো থেকে যেই নামলাম দেখছি বড় ফেরিটা ছাড়ছে, আর দেরি না করেই উঠে পড়েছি, কারণ এখন প্রায় 12টা বাজে, এটা যেতে 10-15 মিনিট টাইম লাগবে। 12:30টার কনভয়টা আমরা মিস করবো না, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন আবার বৃষ্টিও চালু হয়ে গেছে। কি অবস্থা একবার দেখুন, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আর জাস্ট 10 মিনিট বাকি কনভয় ছাড়তে। দুপুর 2:30 বাজে 50 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম জিরকাটাং চেকপোস্ট। সেখান থেকে আরও 50 কিলোমিটারের জার্নি। আসার পথেও কিন্তু আমরা জারোয়া দেখেছি।
তো আমরা যাওয়া আসা দুটোতেই জারোয়া দেখেছি, আমরা খুশি হয়ে গেছি, কারণ বৃষ্টি পড়ছিল তারপরেও দেখেছি, এটা একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু যেটা দুর্ভাগ্যবশত হয়েছে সেটা হচ্ছে আমাদের গাড়ির দুটো টায়ারই পাংচার হয়ে গিয়েছিল, এবং যেখানে নাবাটা আইনত নিষিদ্ধ, মানে কাঁচ খোলাটা আইনত নিষিদ্ধ, সেখানে আমরা দুজনে দাঁড়িয়ে, এবং এই দাদা কুল দাদা, মানে কোনো টেনশন নেয়নি, প্রথমে একটা সারালো, এখানের মানুষজন ভীষণ ভালো, আর একটা ড্রাইভার দাদা তার এক্সট্রা যে চাকাটা সেটা দিয়ে গেলেন, তারপরে আমরা এখান থেকে বেরোলাম। তো এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, অন্যরকম। ওখানে নেমেছিলাম, আপনারা যখন এই রাস্তা দিয়ে জার্নিটা করবেন, দুদিকে এত গাছপালা, একদম রিজার্ভ ফরেস্ট, তো দারুণ লাগবে। তো যাই হোক, এখন যাচ্ছি আবার আমাদের হোটেলের পথে। যবে থেকে আন্দামান এসেছি একটাই কথা শুনেছি যে ওয়েদারের কোনো ভরসা নেই, সত্যিই তাই। কিছুক্ষণ আগে একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার ছিল, নীল আকাশ ছিল, আর কিছু দূর গেলেই পোর্ট ব্লেয়ার আমরা পৌঁছেই যাব, আবার বৃষ্টি চলে এলো। মানে এখানে স্কুটি নিয়ে ঘুরলে অবশ্যই রেনকোট সাথে রাখতেই হবে, যখন তখন বৃষ্টি আসতে পারে। পোর্ট ব্লেয়ারের এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। ঠিক আমার পিছনে দেখুন, এই জায়গাটায় প্রথমবার নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে 30শে ডিসেম্বর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন, ঠিক এই জায়গাটায়। কিন্তু বহু পর্যটক এখানে আসেন এই জায়গাটা ঘোরেন না, এখানেই কিন্তু সর্বপ্রথম পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীকালে মোদিজি 2018 সালের 30শে ডিসেম্বর একটা পয়েন্টে ফ্ল্যাগ হোস্টিং করেন, সেটাই কিন্তু বেশিরভাগ পর্যটক জানেন যে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট, কিন্তু অরিজিনালি এখানেই কিন্তু নেতাজি করেছিলেন। এই জায়গাটার কিন্তু একটা আলাদা ইম্পর্টেন্স আছে, অবশ্যই পোর্ট ব্লেয়ার এলে এই জায়গাটায় ঘুরে যাবেন। কিন্তু দুঃখের কথা এটাই লাগলো, একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নেই এই জায়গাটায়। দেখুন, এটা ভেবে খারাপ লাগে, এখানে একটা ফ্ল্যাগ থাকা উচিত ছিল ওনার জন্য, অ্যাটলিস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। আর ঠিক পিছনেই যে স্টেডিয়ামটা আছে সেটা হচ্ছে নেতাজি স্টেডিয়াম। আমি চেয়েছিলাম এখানে এসে আপনাদেরকে এই জায়গাটা দেখাবো, মেন রাস্তার পাশেই, এবং ঠিক উল্টো দিকেই আছে আন্দামান ক্লাব। দেখুন, এটাও কিন্তু একটা মেন পয়েন্ট। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সেই পয়েন্টটা দেখতে যেখানে মোদিজি পতাকা উত্তোলন করেছিলেন, এবং পর্যটকদেরকে আসল ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট হিসাবে যেটা দেখানো হয়। রাস্তার ডান দিকে রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ার, আর বাঁদিকে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টির পরে আকাশটা যেন রেঙে উঠেছে। এই দেখুন, এই সেই পয়েন্ট যেখানে 2018 সালের 30শে ডিসেম্বর নরেন্দ্র মোদিজি পতাকা উত্তোলন করেন প্রথম, এবং 1943-এর যে নেতাজি সুভাষচন্দ্র বসু পতাকা উত্তোলন করেছিলেন তারই 75 বছর পূর্তি উপলক্ষে এটা হয়। ঠিক পাশেই আছে রস আইল্যান্ড। দেখুন, এখানে আমরা অলরেডি ভিজিট করেছি, আর এটা হচ্ছে দিকটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে নর্থ বে আইল্যান্ড। কি অপূর্ব লাগছে চারদিকটা, একবার দেখুন। এখানে কিন্তু বসে থাকার জন্য বেঞ্চ টেঞ্চ করা আছে, ওদিকে সুন্দর সানসেট হচ্ছে, আপনারা কিন্তু বিকালের কিছুটা সময় এখানে কাটাতেই পারেন, হাঁটা চলাও করতে পারেন। দেখুন, অপূর্ব জায়গাটা। এই জায়গায় যদি একটা ভারতের পতাকা লাগানো থাকতো তাহলে কিন্তু সত্যিই খুব ভালো লাগতো, বাট এখন এটা লাগানো নেই। দাদাও বলছিলেন যে এখানে পতাকা 15 আগস্ট এখানে পতাকা উত্তোলন হয়, সেই সেরিমনি দেখতে প্রচুর মানুষজন এখানে আসেন। অপূর্ব একটা সানসেট হচ্ছে, দেখুন। দেখুন, এখানে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে, জায়গাটার নামই হচ্ছে গান্ধী স্ট্যাচু। ঠিক উল্টো দিকে SBI ব্যাংক। আচ্ছা, হ্যাঁ, আবেদিন বাজার, এর আগের দিনে আপনাদেরকে দেখিয়েছিলাম। মেন বাজার, লার্জেস্ট মার্কেট। সন্ধে এখন 5:30, আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। এখান থেকে কি ভিউ পাওয়া যাচ্ছে একবার দেখুন। কালকে রাত্রিবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম দিনের বেলা ভিউটা দেখাবো, যদিও অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখুন, ক্রুজগুলো ছাড়ছে, ঢুকছে, কি অপূর্ব দেখতে লাগছে এখান থেকে। কালকে আমাদের ফ্লাইট আছে কলকাতা চলে যাওয়ার। 5-6টা দিন কিভাবে কাটিয়ে দিলাম, এবং নিশ্চিন্তে কাটিয়ে দিলাম এটা বলবো। এত প্ল্যানিং, প্লটিং, এই বোটের টিকিট করা, কখন গাড়ি পৌঁছাবে, সমস্ত কিছুর হেডেক অমরবাবু আর পার্থবাবুর ছিল। মানে আমরা খুব ভালোভাবে ঘুরেছি, আমরা প্রত্যেকটা জায়গায় খুব এনজয় করেছি, এবং এনাদের এত কোঅপারেশন, মানে কোনো মেসেজ করতে হয়নি, কোনো কল করতে হয়নি, নিজে থেকেই হোয়াটসঅ্যাপে। তাই একটাই কথা বলবো, যারা আন্দামানে পরবর্তীকালে আসছেন, তারা যারা নিজেরা করতে পারবেন না, যাদের হেল্পের প্রয়োজন, কিরকম ওয়েদার চলছে, কিরকম কি পোশাক আনবেন,
কত কি চলছে সমস্ত কিছু, এই দুটো মানুষের নাম্বার স্ক্রিনের উপরে দেওয়া থাকবে। এনাদের ট্রাভেল কোম্পানির নাম অর্পণ ট্রাভেলস। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে কন্ট্যাক্ট করে আসুন এবং আশা করছি যে আপনাদের ট্যুরটাও খুব ভালোভাবে হবে, তাই তো? একদম। এবং আবারও বলে দিচ্ছি যে বিভিন্ন বাজেটের বিভিন্ন রকমের হোটেল আছে, আপনারা সমস্ত কিছুটাই আলোচনা করে নেবেন। আপনাদের যদি মনে হয় যে সমস্ত কিছু ঠিক আছে তবেই করবেন, আমি বলছি বলে না, এনাদের সাথে কথা বলে একবার দেখুন, আপনার যদি মনে হয় তবে করবেন। থ্যাংক ইউ। হোটেল থেকে বেরিয়ে এখন এলাম লাজিজ রেস্টুরেন্টে। যারা একদম প্রথম থেকে সিরিজটা দেখছেন, পোর্ট ব্লেয়ারের আমাদের একজন ফ্যামিলি মেম্বার ছিল জেঠু, সেই মলয় জেঠুই আমাদেরকে ইনভাইট করেছে আজকে ডিনারে। ওনাদের সাথে, ওনার পুরো পরিবারের সাথে আজকে আমরা ডিনার করবো। আর লাজিজের আপনাদেরকে বলবো যে কেমন কি খাবার টাবার, কেমন কি প্রাইস। আন্টি আমাদের স্টার্টারে অর্ডার দিয়েছেন চিকেন মালাই টিক্কা, এই যে খুব সুন্দর দেখতে, দেখুন টেস্ট করে বলছি। হ্যাঁ, ও তো চিকেনটা যেভাবে খাচ্ছে, হ্যাঁ ভালো। কি গো কাটছে, দেখো কেমন ভালো। হ্যাঁ সুন্দর কাটছে, সাবাস। হ্যাঁ বড় করে। আমাদের আন্দামান ট্রিপটা কিন্তু সত্যি স্পেশাল হয়ে থাকলো জেঠু জেঠিমা সবার জন্য। মানে এত আন্তরিকতা, এত ভালোবাসা পেয়েছি আজকে জেঠু সাথে আবার সেকেন্ড টাইম দেখা হলো। জেঠু মনে থাকবে তো আমাদের? সারা জীবন মনে থাকবে। আর দার্জিলিং, জেঠিমা দার্জিলিং কবে যাবেন? মে মাসে। দার্জিলিং তো মে মাসে এখনো পর্যন্ত প্রোগ্রাম ঠিক আছে, জানি না, সোয়েটার যদি ঠাকুর ঠিক রাখে তো নিশ্চয়ই যাবো। একদম। জেঠিমাদের এখানে সোয়েটার লাগে না, মানে আন্দামানে কারোরই লাগে না। আমাদের কাছে কিন্তু সোয়েটার বলে কিছু নেই। ঠান্ডায় যেতে ইচ্ছা হয় না, যে ঠান্ডা জায়গাতে কোনোদিনও যাই না, বলে একবার আসুন। আর জেঠু টয় ট্রেন চাপার ইচ্ছা হবে, টয় ট্রেন একবার চাপতে হবে। দাদা কেমন লাগলো? দারুণ লাগলো, আশা করছি যখন যাবো একদম নিশ্চয়ই দেখা হবে। রিকোয়েস্ট করবো আবার আসুন উইথ ফ্যামিলি। এবং সত্যি আপনারাও আন্দামান আসুন, আন্দামান জায়গাটা সত্যিই খুব সুন্দর। মানে আমরা এত শুনেছিলাম, আর এখানকার মানুষজন মানে খুব 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 ভালো, এতটা আন্তরিক, সবার সাথে খুব ভালো কাটলো। কালকে আমরা বিদায় নেব, তার আগেও আমাদের রাত্রিবেলাটা খুব ভালো কাটলো সবাই মিলে একসাথে। When we wake, hear the birds and see the sun. লাজিজে আমাদের খাবার জাস্ট চরম লেগেছে। মানে প্রতিটা আইটেম যেগুলো আমরা মেইন কোর্সে অর্ডার দিয়েছিলাম, ভেজ আইটেম এত ভালো খেতে, মালাই কোপ্তা থেকে শুরু করে নবরত্ন থেকে শুরু করে প্রত্যেকটা নান পারফেক্ট। মানে আমরা হাইলি রেকমেন্ড করব যে পোর্ট ব্লেয়ারে এসে যদি একটা রাত্রি ভালো খেতে চান তাহলে কিন্তু লাজিজে ট্রাই করতে পারেন। আমাদের দুর্দান্ত লেগেছে। প্রাইসগুলো স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। আপনাদের প্রচুর আইটেম, চিকেন থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম পাওয়া যাবে। বাট চেষ্টা করবেন ফিশের ওপর কোনো আইটেম খাওয়ার জন্য, কারণ যেটা শুনলাম যে এখানে চিকেন মাটনের থেকে ফিশটা বেশি ফ্রেশ, অবভিয়াসলি হওয়ারই কথা, কোস্টাল এরিয়া। তো চেষ্টা করবেন যে ফিশের কোনো আইটেম খাওয়া। আমাদের দারুণ লেগেছে। গুড মর্নিং। এখন দেখুন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সকালে কিন্তু একদম ওয়েদার ক্লিয়ার ছিল। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমি নিয়েছি ইডলি, অনেকগুলো অপশনস ছিল, তার মধ্যে এটা চুজ করেছি। আর ও নিয়েছে ব্রেড অমলেট। এই যে এখানের ব্রেকফাস্ট কিন্তু আমরা দারুণ খেয়েছি, ইডলি থেকে শুরু করে ব্রেড অমলেট, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। আর আমার সাথে এখন আছে निहाल बाबू। और निहाल जी यहाँ का ओनर है। निहाल जी, यहाँ पे जो आना चाहता है आपका रूम का, थोड़ा सा प्राइसिंग के बारे में बता दीजिए। सर हमारा प्राइस सर नॉमिनल रहता है, सीज़न के टाइम पे भी और ऑफ सीज़न के टाइम पे भी। सीज़न के टाइम पे सर ये आता है 3000 से 3500 के बीच में आता है विद ब्रेकफास्ट, एंड विदाउट ब्रेकफास्ट सर ये आता है 3000 रुपये में। ये हमारा टॉप कैटेगरी का रूम आता है सर, प्रीमियम रूम। और स्टैंडर्ड रूम जो होता है ये आपका आता है सर 2500 से 3000 के बीच में आता है, और विदाउट ब्रेकफास्ट 2500 रुपये आता है सर। तो ऐसे रेट रहता है सीज़न के टाइम पे। और ऑफ सीज़न के टाइम पे सर ये पूरा रेट्स जो है 3000 के अंदर ही आ जाता है। टॉप कैटेगरी से लेके लो कैटेगरी तक 2 से 3000 के बीच में ही आ जाता है ये। राइट। तो अगर कोई पोर्ट ब्लेयर में आना चाहता है तो आप क्या बोलेंगे, आपका जो ये होटल है ये क्यों चूज़ करना है?
सर हमारा होटल जो है सर ये तो होम स्टे है, होटल नहीं है। सॉरी होम। तो हम लोग सर ये बहुत ही होमली फीलिंग देते हैं यहाँ पे। और यहाँ पे सर आपको एक्सेस भी बहुत आराम से मिल जाता है, कोई भी ट्रांसपोर्टेशन है, ऑटो वगैरह है, कैब वगैरह है, तो आपको बहुत ही इजीली एक्सेसिबल है। और यहाँ से पोर्ट्स एंड जो भी है सर एयरपोर्ट बहुत नज़दीक आता है। व्यू भी बहुत हाँ अच्छा व्यू भी सर, और कंप्लीट सबको सब कुछ मिल जाता है यहाँ पे। व्यू मिल जाता है, ट्रांसपोर्टेशन मिल जाता है, एक्सेस मिल जाता है, और सर रीच भी अच्छा है। रेस्टोरेंट्स वगैरह, सुपरमार्केट सब कुछ आपको नज़दीक मिलता है। और यहाँ पे सर अगर आप रहेंगे तो बाकी जगह आपका काफ़ी पैसा बचने वाला है, क्योंकि जैसे आप यहाँ से ऑटो लेते हो तो मैक्सिमम 40-50 रुपये में हर जगह घूम पाते हो। बाकी और कहीं रहता है तो वहाँ से आपको 300-400 रुपये कैब का करना पड़ता है। राइट। तो हम लोग यहाँ पे सर सर्विस भी देते हैं, जैसे आपका रेंटल स्कूटीज़ है और फेरी टिकट्स बुक करना है, और अदर आइलैंड्स के अंदर आपको अगर स्टे वगैरह बुक करना है तो वो भी हम लोग करके देते हैं यहाँ से सर। তো আমার কিন্তু এই স্টেটা খুবই ভালো লেগেছে। নেহাল বাবুর নাম্বার স্ক্রিনের ওপরে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু এই হোমস্টেটা চুজ করতে পারেন। আশা করছি আপনাদের ভালো এক্সপিরিয়েন্স হবে। 9:30 বাজে আমরা এয়ারপোর্টের জন্য রেডি হয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে গাড়িও চলে আসবে। আমাদের এই হোমস্টে থেকে এয়ারপোর্ট 10-15 মিনিট মতো সময় লাগে। যারা প্রথম থেকে এই সিরিজটা দেখছেন তারা জানেন যে আমি প্রথম এপিসোডে বলেছিলাম যে পোর্ট ব্লেয়ারে আমরা একটা অফবিট লোকেশনে হোমস্টেতে থাকবো আর একটা মেইন টাউনে হোমস্টেতে থাকবো। কোনটা বেটার বলবো, আমার দুটোই ভালো লেগেছে, আমি কম্পেয়ার করতে পারছি না। একটাই সাজেশন, পোর্ট ব্লেয়ার বা আন্দামান প্ল্যান করলে যারা পুরোটা করে, নীল আইল্যান্ড, হ্যাভলক এগুলো সব পরে, তাদেরকে কিন্তু দুবারই পোর্ট ব্লেয়ারে স্টে করতে হয়। একটা হচ্ছে প্রথমেই, একটা হচ্ছে শেষে। আমি ওটাই বলবো, একবার আপনারা অফবিটে থেকে দেখুন আর একবার এই মেন টাউনে থেকে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। যেমনটা আমরা করেছি ওইভাবেই করুন। আর একটা হচ্ছে বারাটাং, আমাদের আইটেনারিতে বারাটাং রাখবো কিনা ওইটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম, কারণ আমার ওই জায়গার ছবি বা ভিডিও দেখে বিশাল কিছু আমাকে অ্যাট্রাক্ট করেনি, কিন্তু ওই জারোয়া দেখার একটু ইচ্ছে ছিল, মাড ভলকানো দেখার ইচ্ছে ছিল। প্রত্যেকটাই পেয়েছি, কিন্তু আমি যেরকম ছবিতে রেখেছি বা যেরকম শুনেছি তা ওই রকম অতটা পরিমাণে পাইনি, তার জন্য আমার অতটা আমি স্যাটিসফাই হইনি। কিন্তু হ্যাঁ, আপনাদের যদি খুব ইচ্ছে থাকে ওগুলো দেখা অবশ্যই যাবেন। আর যদি মনে হয় অতটা ইন্টারেস্ট নেই বা অনেক পরিমাণে পেলে আমি যাব, তাহলে কিন্তু ওটা আপনারা ভেবে দেখবেন। এবং বারাটাঙ্গানটা অনেকটা কস্টলিও হয়ে যায়, গাড়ির খরচা, ছোটো গাড়ি যদি নেন সেক্ষেত্রে 4,500 টাকা মতন পড়ে যায়, আবার বড় গাড়ি নিলে 7-8 হাজার টাকা পর্যন্ত চলে যায়, কি তারও বেশিরভাগ সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে। আপনাদের তো নাম্বার দেওয়াই থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আরও একটা জিনিস, এখানে এসে লোকালদের মুখে শুনলাম বা হোটেলের স্টাফেদের মুখে শুনলাম যে এখানে এসে সমুদ্রের ধারে এসে আমরা সবাই উল্টোপাল্টা খাই, অনেক মাছ খেয়ে ফেলি, এক্সট্রা খেয়ে ফেলি, তার জন্য শেষের দিকে অনেকেরই পেটের প্রবলেম একটু হয়, আমারও কিন্তু হয়েছিল। আর আমার কাল থেকে আর এত গরম, কখনো ঘামছি, কখনো জলে নামছি, এই সমস্ত করে কিন্তু ঠান্ডাটাও আমার কাল থেকে লেগেছে। আমার গলা শুনে হয়তো বোঝা যাচ্ছে একটু অন্যরকম লাগছে। তো ওষুধটা কিন্তু ক্যারি করবেন, বিশেষ করে এই নর্মাল এই দুটো পেটের প্রবলেমের আর ঠান্ডা লাগার প্যারাসিটামল এইগুলো হচ্ছিল আমার তরফ থেকে এখন বলা। এবার চলুন, এখন আর সময় নষ্ট করব না, এয়ারপোর্টের দিকে বেরিয়ে যাই, তারপর বাকি যদি কিছু ইনফরমেশন থাকে সেগুলো ওখানে গিয়েই দিচ্ছি। এই আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম বৃষ্টি হচ্ছে, আবার এখন দেখুন কি ক্লিয়ার ওয়েদার, কিচ্ছু বলা যায় না। ওই যে দাদা আমাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। 9:50 আমরা একদম এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আজকে ওয়েদারটা দেখে সত্যিই হিংসা হচ্ছে যে আমরা পোর্ট ব্লেয়ারে প্রথম দুদিন কীরকম ওয়েদার পেয়েছি আর আজকে কীরকম ওয়েদার একবার দেখুন। সত্যিই এখানে প্রেডিকশান করা মুশকিল, যতই আপনারা গুগল দেখে আসুন না কেন, আমরাও তাই এসেছিলাম, কিন্তু কিছু মেলেনি। এয়ারপোর্টটা খুব সুন্দর দেখতে, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নাদিম দাকেও বিদায় বলার টাইম চলে এসেছে। বলে রাখি যে বারাটাং কিন্তু স্কুটিতে যাওয়া যায় না, আপনাদেরকে গাড়ি নিতেই হবে। তো এটা অমরদারই গাড়ি, অমরদাকে কন্ট্যাক্ট করে নেবেন। নাদিমদার সাথে ঘুরে আমাদের হেভি লেগেছে, খুব মজা লেগেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে। নাদিমদা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই। হ্যাঁ, যেদিক দিয়ে আমরা এন্ট্রি করলাম ওদিকেই হচ্ছে ডিপারচার্স লেখা আছে দেখুন, আর ঠিক উল্টো দিকে এখানে হচ্ছে অ্যারাইভালস। তো চলুন আমরা ডিপারচার্সের দিকে যাই, আন্দামানকে বিদায় বলার সময় চলে এসেছে। আরেকটা কথা বলে দিই যে আমাদের আসতে 5-6 মিনিট লাগলো, আমাদেরকে বলা হয়েছিল 10-15 মিনিট, তো একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। এয়ারপোর্টেই বসে থাকতে হবে, আর একটু পরে বেরোলেই ভালো হতো এখন ভাবছি। এয়ারপোর্টে ঢুকতেই একটা দারুণ ভাইব, মনে হচ্ছে নেচে নিই হালকা করে। ये कार्यक्रम एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया इसको ऑर्गेनाइज कर रही है। आप सभी इस बात से भी वाकिफ होंगे कि आज हमारे देश के प्रधानमंत्री माननीय श्री नरेंद्र मोदी जी का 75वां जन्म दिवस है। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
আমাদের এয়ারলাইন্স হচ্ছে আকাশা এয়ার। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি 24, 25, 26 কাউন্টার নাম্বার। বেশ কিছুটা লাইন পড়েছে, তবে খুব একটা ভিড় নেই। এখানে পরপর বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাউন্টার আছে। আপনাদের যেটা নির্ধারিত এয়ারলাইন্স সেখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করে নেবেন। আমাদের বোর্ডিং পাস অলরেডি কালেক্ট করা হয়ে গেছে। 11টা 17 বাজে সিকিউরিটি বোর্ডিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। একদম সিটে বসে পড়েছি। পুরো আন্দামান ট্রিপে সমস্ত কিছু ভালো লেগেছে, কিন্তু আজকে যেটা হলো সেটা খুব একটা ভালো লাগলো না। এটা একটা ডিফেন্স এয়ারপোর্ট, অবশ্যই সিকিউরিটি অনেক স্ট্রং হবে। যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস থেকে শুরু করে আপনার বিউটি প্রোডাক্ট সমস্ত কিছু চেক হবে। এটাও বলে রাখি যে 100 ml এর ওপরে যদি আপনারা তেল বা শ্যাম্পু এনি প্রোডাক্ট আনেন সেটা কিন্তু এয়ারপোর্টে ফেলে দেওয়া হবে, নিয়ে যেতে দিচ্ছে না। ছাতা থেকে শুরু করে আমাদের ট্রাইপড, আমাদের তো প্রচুর ইলেকট্রনিক্স গ্যাজেট থাকে, 4-5 বার করে চেক করা হচ্ছে। ঠিক আছে, সেটাও মানা যায়। 2 বার চেক করার পরে একটা জিনিস ভুলে গেছিলাম, ভেতরে রয়ে গেছে। আমি বললাম ব্যাগটা দিতে, আমাকে বলছে এখন দেবো না। আমাকে 5 থেকে 6 মিনিট ওয়েট করতে হলো, তবে ব্যাগটা দিল। বলছে আপনাকে তো বারবার বলছি কি আছে বের করুন। 2-3 বার চেক করার পরে আমার এটা খুব খারাপ লাগলো। আমি অন্য আরেকটা CISF অফিসারকে ডেকে বললাম। উনি বলছেন আমাদের এখানে এরকমই, যেহেতু ডিফেন্স এয়ারপোর্ট আমাদের নিজেদেরই ছাড়ে না। তো এইটুকু হ্যারাসমেন্ট, যেখানে ফ্লাইটের ডিলে হয়ে যাচ্ছে, এই হ্যারাসমেন্টটা আমার খুব একটা ভালো লাগেনি। অবশ্যই মানে এখানে এলে সিকিউরিটি, হাই সিকিউরিটি, সমস্ত কিছু একদম ভালোভাবে চেক করা হবে। কলকাতা এয়ারপোর্টে এত কিছু ছিল না। কলকাতা এয়ারপোর্টে স্ক্যানিং সিস্টেমটা অনেক বেশি অ্যাডভান্স, তার জন্য খুব কম টাইমে হয়ে গিয়েছিলো। বাট এখানে এসেই আগে কোথাও যাবেন না, আগে সিকিউরিটিটা কমপ্লিট করে নিন। হতে পারে হ্যারাসমেন্ট হচ্ছে, মানে চাবি থেকে শুরু করে সমস্ত কিছু। তো এটা খেয়াল রাখবেন। বাকি আর কোথাও কোনো সমস্যা নেই, সমস্ত কিছুই ভালো। আজকে ফাইনালি উইন্ডো সিট একটা পেয়েছি। আশা করছি নীল থেকে কলকাতার এই যে জার্নি, এই যে মুহূর্তগুলো আমরা এনজয় করব ফ্লাইটে বসে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারবো। এই ফ্লাইটের সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ওদিকে 3টে সিট, এদিকে 3টে সিট, A-B-C, আবার ওদিকে D-E-F, তার মধ্যে Fটা হচ্ছে উইন্ডো সিট। 11:35-এ শিডিউল ডিপার্চার ছিল, এখন প্রায় 11:15 বাজে। 10 মিনিট একটু লেট করেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে, তাই জন্যই মনে হয়। সো ফাইনালি টেক অফ করলাম। টেক অফ করার পরই নিচে ধীরে ধীরে খুলে গেল এক স্বপ্নের পৃথিবী। নিচে সমুদ্রটা কখনো টার্কোইজ ব্লু, তো কখনো আবার গভীর নীল। ছোট ছোট দ্বীপগুলো দূর থেকে স্বর্গের মতো দেখাচ্ছিল। সাদা তুলো তুলো মেঘের দল ভাসছে ঠিক সমুদ্রের ওপরে। মাঝে মাঝে আমাদের ফ্লাইট সেই সাদা মেঘগুলোকে ছুঁয়ে এগিয়ে চলেছে। মেঘের আলতো পর্দা ভেদ করে যখন আবার নীল আকাশ সামনে আসছে, মনে হয় আকাশ যেন নিজের ভাষায় বলছে, বাই, আবার দেখা হবে। এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা ছিল সমুদ্র, আকাশ আর মেঘেদের সাথে কাটানো এক অবিশ্বাস্য মুহূর্ত, যা স্মৃতির পাতায় চিরদিন রয়ে যাবে। এক্স্যাক্টলি 1:50 আর আমরা ফাইনালি ল্যান্ড করলাম কলকাতা। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, দারুণ একটা ফ্লাইট জার্নি ছিল। আকাশা এয়ারেই গেছিলাম, আকাশা এয়ারেই এলাম। এদের সার্ভিস ঠিকঠাক ছিল, তবে কলকাতা থেকে যখন পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন যে স্টাফেরা ছিল, এই স্টাফেরা অনেক বেশি ভালো। এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো শেষ হলো আমাদের আন্দামান ট্রিপ। যখনই আপনারা আন্দামান ট্রিপ প্ল্যান করবেন, মিনিমাম 5 নাইট 6 ডেজ অবশ্যই রাখবেন, এবং নীল আইল্যান্ড কখনো বাদ দেবেন না। পোর্ট ব্লেয়ার টু পোর্ট ব্লেয়ার এই সমস্ত ডিটেলস আপনাদেরকে বিভিন্ন ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করেছি। পুরো সিরিজটা ভালো করে দেখুন। কোথাও কোনো অসুবিধা থাকলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশানে জানান। আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির পথে। যদি এই ব্লগটা ইনফরমেটিভ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে আমাদের প্রেজেন্টেশন, তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।